লোকেরা দিনের বেলায় সেখানে গোফল করে। পাখি সেই শানের সিঁড়িতে বসে আছে, পা দুটো নদীর স্বচ্ছ জলে ভেজানো, চোখ দুটি জলে চিকচিক করছে। মাও নেই, বাবাও নেই তার। খুব দুঃখ তার। যখন কারোর বাবা মাকে দেখি তাদের সন্তানদের আদর করতে, তখন তার শৈশব মনে পড়ে যায়। মায়ের কথা মনে নেই, তবে বাবার কথা মনে আছে। তার মাথা আঁচড়ে দিত, খাইয়ে দিত। ঈদ কুরবানি এলে মেহেন্দি, নীল পলিশ, লিপস্টিক আর লাল টকটকে কাঁচের চুড়ি এনে দিত। মুক্তি আপা তাকে সকাল সকাল গোফল করিয়ে নতুন জামাকাপড়ের সঙ্গে সাজিয়ে দিত। ছোট থেকে তার চুল ছিল বেশ বড় আর ঘন। সবাই বলে তার চুল তার মায়ের মতন হয়েছে। তার মায়ের চুল বেশ লম্বা ছিল। আগে কোমর সমান চুল ছিল তার, এখন তো হাঁটু ছুঁই ছুঁই এসে দাঁড়িয়েছে। প্রতি মাসে সে এক মুঠো করে চুল কেটে ফেলে। এত চুল যত্ন করার সময় কই? সারাদিন দৌড়ের উপর থাকি। স্কুলে যাও, প্রাইভেটে যাও, ঘুমাতে যাও, খেতে যাও, যাওয়ার ওপরই আছে। আজ খুব ভোরে তাহিরা তাকে মেরেছে, চুল ধরে টেনেছে, দুগালে দুটো শক্ত করে চড় বসিয়েছে। সে খুব ব্যথা পেয়েছে। তার নিজের মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। ঠোঁট ফুলিয়ে কেঁদেছে। মার খাওয়ার কারণ ছিল, তাকে ভাতের কাছে রেখে তাহিরা পুকুরে গিয়েছিল। সে ভাত রেখে একটু ঘরে গিয়েছিল। তখন দেখি জারিফা কার্টুন দেখে, মোটু পাতলু। সে জারিফার পাশে বসে একটু কার্টুন দেখছিল। তার আর মনেই ছিল না ভাতের কথা। তাহিরা যখন পুকুর থেকে রান্নাঘরে গেল, তখন দেখল কুকুরে গরম পাতিলের ভাত ধাক্কা দিয়ে সব ফেলে দিছে। তাহিরার প্রচণ্ড রাগ লাগলো। এমনিতে সে পাখিকে প্রচণ্ড আদর করে, বেশি কাজ করায় না। মাঝে মধ্যে থালা বাসন ধোয়া, পানি আনা আর ঘর ঝাড়ু দেওয়া এইসব করায়। তাও মেয়েটা ঠিকঠাক করে না। মিজাজ তার এমনিতেই খারাপ ছিল। সকাল সকাল মুজাম্মিল মোল্লার সঙ্গে ঝগড়া হয়েছে, তাই মিজাজ খিটমিটে। ঘরে ঢুকে দেখল পাখি মোবাইল দেখছে। এই তো তার মিজাজ আকাশ ছুঁইল। তখন সে হাত বাড়িয়ে ওর মসৃণ গালে দুটো চড় বসিয়ে দিল। এই জন্য অভিমান করে পাখি ঘর থেকে বেরিয়ে নদীর ঘাটে গিয়ে বসল। নদীতে ঠান্ডা স্রোত বইছে, মৃদ্য হাওয়া ছিল। অদূরে কোকিল ডাকছে, বসন্তের কোকিল। কতক্ষণ নীরবে বসে বসে সে নিজের ভাগ্যের উপর দুঃখ প্রকাশ করে কাঁদল। এরপরে উঠে গেল। মোল্লা বাড়ি ঢুকে তার 2 সেট কাপড়, বই সহ স্কুল ব্যাগে ঢুকিয়ে নিল। এরপরে তাহিরার সামনে দিয়ে চলে যাচ্ছিল। যাওয়ার আগে অভিমানী গলায় বলে গেল, আমি ফিরব না, চলে যাচ্ছি। বড় হয়ে তুমি যা খাইয়েছ না, সব টাকা চাকরি করে ফেরত দিয়ে যাব। ওর অভিমানী কথা শুনে তাহিরা হেসে ফেলল। পাখি সেসব দেখল না। সে হনহনিয়ে হেঁটে চলল। তাহিরা ওকে পিছু থেকে ডাকল, তা কই যাস? আমার শ্বশুর বাড়ি, শ্বশুর আব্বাকে গিয়ে জিজ্ঞেস করব তার বৌমাকে কেন অন্যের বাড়ি ফেলে রেখে কথা শোনাচ্ছে। তার ছেলেকে কেন পাঠিয়ে দিচ্ছে না আমাকে নিয়ে যেতে। তাহিরা ঠোঁট টিপে হাসে। তোর শ্বশুরবাড়ি তো পূর্বে না, পশ্চিমে। তাহলে তুই পূব দিকে কোথায় যাচ্ছিস রে? মরতে। আমি মরে যাব, জগতে আমার কেউ নেই। বলতে বলতে ধীরে ধীরে মিলিয়ে গেল পাখির ছায়া। সেই সঙ্গে গলার স্বরও হারিয়ে গেল। তাহিরার মায়া লাগল। বনের শেষ চিহ্ন ছিল পাখি। পাখিকে জন্ম দিতে গিয়েই ওর মা মারা যায়। মানিক মৃধা আর বিয়ে করেননি। সন্তানকে তিনি নিজেই মানুষ করেছেন। সেও মরল। পাখিও একেবারে এতিম হল। মেয়েটার আর কেউ রইল না। তার অনুতপ্ত লাগল। এতিম মেয়েটাকে ওমন না মারলেও হতো। তিনি ভাবলেন 2 দিন পর গিয়ে নিয়ে আসবেন। যাবে আর কই? সিকান্দার মির্জার বাড়ি, না হয় নিখিলদের বাড়ি। রাগ কমলে আবার চলে আসবে, এটা তার ভাবনা ছিল। 2 দিন পার হলো, পাখির খবর নেই। সে মির্জা বাড়িতে ফোন দিয়েছে, নিখিলদের বাড়িতে ফোন দিয়েছে, কোথাও যায়নি। তাহলে মেয়েটা অভিমান করে গেল কই? পাখির খোঁজ পাওয়া গেল তার পরের দিন। সে তার বড় ফুপুর বাড়ি গিয়ে উঠেছে। আর আসবে না বলল, ওখানে থেকেই পড়বে। তাহিরা হতাশ হলো। সামনে মেয়েটার পরীক্ষা। এই বয়সে এই পাগলামি মানায়? সে নওয়াফকে ফোন করল। নওয়াফ 2 দিন বরিশাল সদরে ছিল। ওখান থেকে আসার পর এই ঘটনা শুনল।
সে মোল্লাবাড়ি গিয়ে তাহিরাকে শক্ত গলায় কতগুলি কথা শুনিয়ে এলো। ওর গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে আপনাকে? ওকে পালতে না পারলে আমায় বলে দেন, আমার বউ আমি নিয়ে যাব, নিজ হাতে পেলেপুলে বড় করে নিব, তারপরে বিয়ে করব। কিন্তু আপনি ওর গায়ে হাত তুলতে গেলেন কেন? আপনার বাড়ি কাজ করার জন্য ওকে রেখে গেছি। আপনার কাজ আপনি করতেন, না পারলে আমায় বলতেন 10 জন কাজের লোক পাঠিয়ে দিতাম। তবুও ওকে দিয়ে কাজ করাতে গেলেন কেন? ওর ভরণ পোষণটা পর্যন্ত আমি দিয়ে দেই, যেন আপনাদের মাথার ওপর চাপ না পড়ে। সেজন্য ওর যাবতীয় ভারও আমি বহন করি। এরপরে ওরে দিয়ে আপনি কোনো আন্দাজে কাজ করান। নওয়াফের কথার পরিপার্শ্বে তাহিরা একটা কথাও বলেনি। ছেলেটা আজ বেশ রেগে আছে। নিখিল নওয়াফকে তাহিরার সামনে থেকে টেনে সরিয়ে নিয়ে বলল, স্যার এখন পাখিকে তো আনতে হবে। পরীক্ষায় ফেল করলে তখন সবাই বলবে নওয়াব তালুকদার বউ ফেলটুস। কথাটা তখন শুনতে কেমন লাগবে? ভালোই লাগবে। ফেল করলে আমার বউ করবে, পাশ করলেও আমার বউ করবে, সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওর গায়ে কেউ আঁচড় দিলে আমার রক্ত টগব গিয়ে ফুটে ওঠে। আইতে দেখি যাইতে দেখি দেখি সারাক্ষণ, তোমায় না দেখিলে ভাল লাগে না। ও ও পাড়াতো বোন, থক্কু খালাতো বোন হবে। তা যাও কই ময়না পাখি? এই জাউরার পো জাউরা, আর একবার ময়না পাখি বলিস তোর দাঁত খুলে আমি আঁতুর দিয়ে ছিঁড়মো, আন্ডার প্যান্ট খুলে মান্দার গাছের সঙ্গে ঝুলিয়ে রাখমো। শালা আস্তে গান শোনাতে, ভাগ এখান থেকে। বলেই ইচ্ছে হাঁটার পা ধরল। স্বাধীন ইচ্ছের কথাতে কিছু মনে করল না। নারী লোক পটাতে গেলে নাগামরিচের মতন এরা একটু জ্বলবেই, এই তেমন বড় কিছু না। পরবর্তীতে বিয়ের বাতাস গায়ে লাগলে ঠিক হয়ে যাবে। সে ছোট ছোট কদমে ইচ্ছের পিছু পিছু ছুটল। ও আমার ময়না পাখি দাঁড়াও, একটা কথা শোনা যাও। ইচ্ছে পায়ের জুতা খুলে হাতে তুলে নিল। গোলামের পুত, গেলি এখান থেকে। মুখ থেকে যায় না এখনো দুধের গন্ধ, সেই স্যামরাই আসে আমারে প্রেম নিবেদন করতে। বাছুরটার ঘরের বাছুরটা, ফাউল স্যামরা কোথাকার। এই শোন, তোরে হইতে দেখছি আমি, আর তুই করিস আমারে প্রেম নিবেদন, আমার পিছু পিছু ঘুরিস। মাউগার পো, চাপার দাঁত একটাও থাকবে না কিন্তু, ভালোই ভালোই বিদায় হ। বলেই ইচ্ছে স্বাধীনের দিকে একটি ইটের টুকরো ছুঁড়ে মারল। স্বাধীন তাড়াতাড়ি দ্রুত সরে গেল, যার কারণে ইটের টুকরোটি তার শরীরের পড়ল না। ইচ্ছে ক্ষোভিত চোখ দুটো রাঙালো। আমার পিছু নিলে কিন্তু। বলেই ইচ্ছে হাঁটার পা পুরোটা আর সম্পূর্ণ করা হলো না। অসমাপ্ত কথার মাঝেই থামতে হলো তাকে, কেননা স্বাধীন তার হাত দুটো ওর ওড়না খুলেই বেঁধে দিল। চিন্তা করছো কি পরিমাণ বেয়াদব ছেলে? ইচ্ছে কটমট করে তাকায়। স্বাধীন তাতে ভ্রুক্ষেপই করে না। সে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে, বলে, এখন বলো আর কি কি গালি দিবা? ইচ্ছের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে হাতের আঙুল নাচালো। তুই সিগারেট খাস? না, গাঁজাটা নি, কম দামিটা না, বেশি দামিটা। আমি আবার ছোট লোক নই, খাইলে টাকা দিয়ে ভালো জিনিসটাই খাই, কম দামিটা খাই না, পেট খারাপ হয়। ইচ্ছের মাথায় হাত। সর্বনাশ, ইচ্ছেরা তো পুরাই পাগল হয়ে গেছে, কি আবল তাবল বলতেছে। সে ভ্রুকুটি করে শুধালো, খালা জানে কিছু? না, সে এখনো কিছু জানে না, তবে তুমি বললে জানবে। তুই গাঁজা খাস কেন? কারণ আমি প্রেসিডেন্ট ট্রাম্প। তোমার কোনো সমস্যা আছে? কুত্তা, তোর মুখে ঠাডা পড়ুক। এই, আমি তোর বড় না? আপা বল। জামাই বলো, স্যামরা শুনতে শুনতে কুট্টি কুট্টি লাগে। আইসে স্যামরার শখ কত, আমারে সার। হরমজাদা, আমার দুই ভাই জানতে পারলে তোরে ভ্যাটকাইয়া শুটকির মতন টিনের চালে রোদে দিবে। দিত না, কারণ তাহাদের দুই ঘরে আমার দুই বোন যাবে। তাহাদের বোনকে যদি আমায় না দেয়, আমিও আমাদের বোনদের তাহাদের দিব না। ইচ্ছে বুঝল এই ছেলে সহজে ছাড়ার পাত্র নয়, তাই যা করতে হবে সুনিপুণ মনোযোগে বুদ্ধি খাটিয়ে কৌশলে করতে হবে। এখান থেকে বেরোতে হবে। সে সুমিষ্টি গলায় বলল, স্বাধীন, দেখ ভাই আমার, ছেলেতে না, মানুষ দেখলে কি বলবে? আমি সারা মানুষ কই, তাছাড়া ভাই বলো কারে? আমি তো তোমার বর হব। বর বলো, শুনতে ভালো লাগবে। লুচ্চা শালা, হাতটা শুধু একটু খুলে দে, তোর গাল দুটোকে আমি একটু তবলা বাজিয়ে আসি। ঠিক আছে, মানবে না যেহেতু, তাহলে থাকো এমন। বলেই স্বাধীন ইচ্ছেকে অমন অবস্থাতেই বেঁধে রেখে হাসতে হাসতে চলে যাচ্ছিল। ইচ্ছে পিছু থেকে বেশ কয়েকবার স্বাধীনকে ডাকল।
এ স্বাধীন, ভাইও ভালো, বাদনটা খুলে দে না। জামাই বললে ছেড়ে দিব। তোর অন্ডকোষে ছটা পড়ুক। সবই রিন্ট্রি গাছের মাথায় মৃদু রোদের চিলিকের দেখা মিলল। বাড়ির উঠোনে বড় মোরগটা গলা চিরে চেঁচিয়ে যাচ্ছে, যেন সেই এই বাড়ির একমাত্র কর্তা। নিখিলের আম্মা তহমিনা বেগম গিয়েছে তালুকদার বাড়ি। ফাতিহা বেগম তাকে যেতে বলেছে। ইচ্ছে ঘুমোচ্ছে, মোড়া ঘুম। সে ঘুমুলে চারপাশে খেয়াল থাকে না, যাকে বলে গভীর ঘুম, মুস্কান ঢাকা। ভোর ভোর আবার মুক্তি রান্না করতে বসেছে। নিখিল তখন বাড়িই ছিল। সে গিয়ে মুক্তির পাশে মোড়া পেতে বসল। একটু ঘনিষ্ঠ হয়ে আশপাশ সতর্ক চোখে এক চিলিক তাকিয়ে ফিস ফিস করে বলল, রাতে আমার রুমে আসিস, কথা আছে। মুক্তি উনুনে বৈশানর দিতে দিতে বলল, আমি পারবো না। রুমে নিয়ে আপনি কি করবেন তা আমার জানা আছে। এখন আমার চুমাচুমির বয়স না। চুমাচুমি করার ইচ্ছা থাকলে এখান থেকে ভাগেন। খালাকে একদম আপনার সব লুচ্চমের কথা বলে দেব। খালি চিপাচিপি খোঁজে, পোলা যাত্রাই খারাপ। এমন করে বলে না সোনা, আমি তো তোরই বর হব। একটা দুইটা চুমু খেলে কিছু হয় না। আপনি তো খুব খারাপ, 1 নম্বর লুচ্চা। ছি ছি, এমন একটা লুচ্চার সঙ্গে আমার বিয়ে হবে? অসম্ভব। আমি আজই খালাকে বলে দিব, রুমে ডেকে আপনি আমাকে চুমু খেতে চান। নিখিলের মাথায় হাত। বলি কি? দূর বোকা, এসব কথা কেউ হবু শাশুড়িকে বলে? আমি বলি, কারণ আপনার আম্মা আমার শাশুড়ি না, খালা জানা হয়, বুঝেছেন? এখন এখান থেকে যান, নতুবা খালাকে ডেকে বলবো বিয়ের আগে আপনি আমাকে ইফটিজিং করতে শুরু করে দিয়েছেন। জানেন ইফটিজারদের শাস্তি কি? সি, এমন কথা বলতে পারলি? ইফটিজিং তোকে আমি করি? আল্লাহ তোর মতন পাণ্ডুসের মনে রহমত বর্ষণ করুক, করুক করুক করুক। বলতে বলতে নিখিল চলে যাচ্ছিল। মুক্তি মিটমিট করে মুখ চিপে হাসি। সে পিছু থেকে ডাকি, নিখিল ভাই। নিখিল হাত বাড়িয়ে দুটো বড়ই ছিঁড়ে হাতে নিয়ে চিবাতে চিবাতে শুধালো, কিছু বলবি? রাতে আসবো। কথাটা মাথায় ঢুকতে নিখিলের 4 সেকেন্ড লাগলো। বিস্ময় বিমূঢ় হুঁশি তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসি, সত্যি? মুক্তি হাসতে হাসতে নিখিলের কাছাকাছি এসে দাঁড়ালো। হঠাৎ সে নিখিলের নাকের ডগায় ছোট্ট একটি টান মেরে ঘরের ভিতরে সে চঞ্চল পায়ে ছুটে গেল। নিখিল পুরাই আহাম্মক হয়ে গেল। সদ্বিদ শক্তি ফিরতেই সে এক গাল হেসে দিল। আজ বুধবার, আকাশের অবস্থা ভালো না, রোদ ওঠেনি, নভের মনও ক্ষুণ্ণ। সেই মেঘলা দিনে নদীর বাঁক চিরে নওয়াফ আর নিখিলকে দেখা গেল খেয়া পেরিয়ে জয়নগর যেতে। জয়নগর পাখির বড় ফুপু সাইমার বাড়ি। বাড়ির নাম খন্দকার বাড়ি। দুপাশে ফসলি জমি, মাঝখানে মাটির সরু দুর্বা ঘাসে ভর্তি রাস্তাটি। একে বেঁকে বয়ে গেছে 20 দূর পর্যন্ত। সেই রাস্তা পেরিয়ে তারা খন্দাকার বাড়ি গিয়ে উঠল। সেখানে গিয়ে দেখল পাখির বড় ফুপু সাইমা খানম মাটির চুলায় খোলা পিঠা ভাজছেন। নিখিল আর নওয়াফকে দেখে প্রচণ্ড খুশি হলেন। আরে 2 জামাই দেখি আমারে একসঙ্গে। এসো বাবাজিরা, বসো বসো, কতদিন পর এলা। নিখিল তো মাঝে মাঝে আসে, কিন্তু নওয়াফ তুমি তো আসো না। সামনে নির্বাচন করছো শুনছি, সেসব নিয়ে ব্যস্ত বুঝি? ব্যস্ত যাই হোক, শাশুড়িদের ভুলে থাকলে চলবে? নওয়াফ মৃদু হেসে বাঁশের চালুন থেকে একটা খোলা পিঠা হাতে তুলে নিল। এক টুকরো ছিঁড়ে মুখে নিয়ে চিবাতে চিবাতে জবাব দিল, সব কথা পরে বলবো, আগে আমার কলিজার টুকরোটাকে ডেকে পাঠান। বলেন তার বর এসেছে তাকে নিতে। 2 দিন পর্যন্ত দেখি না মুখটা, কলিজা শুকিয়ে মরছি। সাইমা খানম দুষ্টুমি করে নওয়াফের কান ধরে টানল। মাইয়া তো মাশাল্লাহ ভালোই বড় হয়েছে, নিয়ে যাও না কেন এখন? তোমার বউকে কি আমরা ধরে রেখেছি? তাহলে তার কলিজা শুকিয়ে মরতে হয় না? মেয়ে তো রাজি না। বাচ্চা মানুষ, 2 দিন পর ঠিক হয়ে যাবে। এই দেখো, আমার বিয়ে হয়েছে কিন্তু 10 বছর বয়সে। বিয়ে করব না বলে কত বাবার পা ধরে কাঁদলাম। জামাই এক দরজা দিয়ে ঢুকলো, আরেক দরজা খুলে আমি পালিয়েছি। বাবা ধরে এনে তবুও বিয়ে দিয়ে দিল। প্রথম প্রথম জামাইকে দেখে গালাগাল করতাম, খামচাতাম, ঘুষি মারতাম।
বেটায়ও অনেক ভালো ছিল, তবুও কিছু বলতো না, আমায় ধমক দিত না, গায়ে হাত তুলতো না। ধীরে ধীরে একসময় তারে ভালোবেসে ফেললাম। এটাই তো স্বামী স্ত্রীর মহব্বত। তুমিও এখন পাখিকে বিয়ে করে ফেলো। ও তো অত ছোট না, ম্যাট্রিক দিব, সামনে কলেজে উঠবে। কলেজ লাইফ তো ভালো না, ছেলে মেয়েদের চোখ নষ্ট হয়ে যায়। বলা কওয়া তো আর চায় না, কলেজে উঠলে অন্য পোলারে যদি ভালো লেগে বসে তখন। তখন ওর চোখ দুটো খুলে রেখে দিব। কথাটি কংক্রিটের ন্যায় শক্ত শোনালো। নিখিল চা খাচ্ছিল। সাইমা খানু মুখে চা দিয়েছিল। নওয়াফের কথা শুনে নিখিল বিষম খেল। তার মাথায় চা উঠে গেল। সে মাথা ঝাড়তে ঝাড়তে বলে, তুই পারবি ভাই, পারবি? বাপরে কি ভয়ঙ্কর কথা। এটা বলার জন্য তোর মাথায় চা উঠলো? না, তোর কথা শুনে। সাইমা বেগম নিখিলের মাথায় বাতাস করতে করতে বলে, আস্তে খাও বাবা, তোমার চা কেউ কেড়ে নিচ্ছে না। নিখিল খানিকটা লজ্জা পেল। নওয়াফ আলসিমি দিতে দিতে উঠে দাঁড়ালো। সাইমা খানমকে বলল, কই ওইটা? বিলে গেছে শাড়ি চুড়ি পরে। সরিষা খেতে নাকি তেনারা ছবি তুলবে, সঙ্গে ফাহিমা ছিল। নিখিল তুই থাক, আমি বিলে যাচ্ছি। যা যা যা, অন্য ডালে তোর পাখি বসার আগে শিকল দিয়ে জাপটে ধর। তোরে যেন আন্ডার প্যান্টের তলায় পিটাতে না হয়, তার আগেই ভালো হ। নিখিল ঠোঁট টিপে হেসে দেয়। হাসি সাইমা খানমও। নওয়াফ বিলে গিয়ে দেখল এরা টিকটক করছে। পাখির গায়ে মেরুন রঙের একটা শাড়ি, চুলগুলি খোলা, বেশ লম্বা আর ঘন ঝলমলে দেখতে। বাতাসের তালি তালি দুলছে। ওর ব্যাকপিট দেখা যাচ্ছে। ফাইমা ভিডিও করছে। নওয়াফ চুপচাপ পাখির পিছনে গিয়ে বুকে আড়াআড়ি হাত বেঁধে দাঁড়ালো। ফাইমার হাত সঙ্গে সঙ্গে মোবাইলের স্ক্রিনে থেমে গেল। সে কিছুটা ভীত হলো। পাখি বিরক্ত হলো। কি হলো? ভিডিও কর। ফাইমা আকার ইঙ্গিতে বোঝালো। তোর পিছনে কে? পাখি জানতে চাইল। নওয়াফ ভাই। মানে? বলেই বিস্ফোরিত নয়নে পিছু ঘুরল সে। সঙ্গে সঙ্গে তার চোখ দুটো চক্ষু চড়ক। সে পিছু ঘুরতেই দৃষ্টিতে পড়ল লোকটার সুতনু ভারিক্কি মুখটা। লোকটা গা ঝেড়ে দৃষ্টিজোড়া অন্যত্রে নাচাতে নাচাতে বলল, পড়ালেখা রেখে তোরা টিকটক করিস? হঠাৎ পাখি এক কাণ্ড করে বসল। সে দিল দৌড়। ওর অপ্রত্যাশিত আচরণে নওয়াফ পুরাই বাকরুদ্ধ। সে পাখির পিছু নিল। পিছু থেকে চেঁচিয়ে যাচ্ছে, ওই পাখি দাঁড়া, তোরে কি পাগলা কুত্তা ধাওয়া করছে? দৌড়াস কেন? আপনি কুকুরের চেয়েও ভয়ঙ্কর। মার খেয়েছিস বেদ্যপ মহিলা? দাঁড়া বলছি। হয় আপনার হাতে শক্ত মার খেতে। আরে পাগল মারব না তোকে। আমি জানি হাতের কাছে পেলে আপনি আমাকে পিটাবেন। তুই না থামলে এবার সত্যি সত্যি পিটাব। পাখি তবুও থামল না। সে শাড়ির কুচি ধরে দৌড়াতে থাকে। ফাইমা এদের ছোটাছুটি দেখে অবাক হয়। সে তাড়াতাড়ি এখান থেকে ভাগল। নওয়াফের দৌড়ের সঙ্গে পাখি পারল না। লোকটা ছৌ মেরে পেছন থেকে ওর হাত ধরে ফেলল। পাখি ধাক্কা দিয়ে পালাতে যাচ্ছিল। তার আগেই পাখির লম্বা শাড়ির আঁচলটি লোকটা পা দিয়ে চেপে ধরল, যার কারণে পাখি মুখ থুবড়ে মাটিতে পড়ল। লোকটাও ওর পাশাপাশি বসে পড়ল। পাখির ভয়ে হলো, লোকটা কি ওকে মারবি? সে সংকুচিত মনে কিছুটা গুটিয়ে গেল। ওর ভীতকর মুগ্ধটা দেখে নওয়াফ ঠোঁট টিপে হাসে। ওকে ইশারা করে কাছে ডাকে, এই দিকে আয়। সেদে সেদে আপনার কাছে আমি মার খেতে যাই? মারব না তোকে। তাহলে ডাকছেন কি করতে? কানে কানে বলবো, আয় শোন। পাখি লোকটাকে বিশ্বাস করে লোকটার কাছাকাছি গেল। সুবলিষ্ঠ লোকটি ওর কাজল কালো আঁখি দুটোর দিকে গভীর চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। চমৎকার দেখাচ্ছে চোখ দুটো, ভীষণ মায়াবী। তার বেশি পছন্দ এই দুটি। লোকটা ওর ললাটের মাঝে উড়ে আসা কিছু চুলের অংশ কানের নিচে গুজতে গুজতে বলে, তুই এত দৌড়াদৌড়ি দুষ্টুমি করিস কেন পাখি? বড় হয়েছিস না, এখন থেকে কম কম দুষ্টুমি করবি। লোকটার কথাগুলি আজ কোমল আর আদুরে আদুরে শোনালো। পাখি নির্ভীক হয়ে শোনে। লোকটাকে এমন আদুরে গলায় কখনো কথা বলতে শুনিনি সে, আজই প্রথম। ক্ষণকাল লোকটার চোখ দুটোর দিকে তাকিয়ে রইল। কিসের যেন একটা নেশা ওই চোখে। সে তাকিয়ে থাকলে একটা ঘোরের মধ্যে হারিয়ে যায়, যার কারণে সে বেশিক্ষণ ওখানে তাকিয়ে থাকতে চায় না। দৃষ্টিজোড়া নামিয়ে আনে। লোকটা আবার বলে, বাড়ি চল। পাখি অমত করে, আমি যাব না। মার খেয়েছিস? না, খাব, তবুও যাব না। কেন যাবি না?
বলেই ভ্রু দুটো খিঁচে নিল সে। খালামারে সারাদিন কাজ করায়। আর করাবে না। পাখি বাচ্চাদের মতন ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, যদি করাই? সোজা আমার কাছে চলে আসবি। আমার বাড়ি চিনোস না? চিনি, কিন্তু আপনার কাছে যাব কেন? আপনি আমার কি হন? লোকটার ভ্রুকুটি হয়ে আসে। সে দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর ভাতার হই। এবার বুঝেছিস? না, বুঝিনি। ভাতার হিসেবে আপনাকে আমি মানি না। মানবি না কেন? আমি কি দেখতে অসুন্দর? তা নয়, কিন্তু আপনাকে দেখলে মনের মধ্যে বর বর ফিলিংস আসে না। কি আসে তাইলে? চাচা যান, চাচা যান। বলি পাখি জুতা হাতে নিয়ে দিল দৌড়। তারে আর পায় কে? মৌচাকে খোঁচা বসিয়েছে সে। নওয়াফ পুরাই হতবাক। এমন নির্বোধ হয়? সে ওর পিছু পিছু বাঁশের চিকন টুনি হাতে ছুটল। ছুটতে ছুটতে ধরে ফেলল ওকে। পাখি ঠোঁট কামড়ে দাঁড়ালো। নওয়াফ ওর সামনে বাঁশের টুনি হাতে দাঁড়িয়ে শাসনের স্বরে বলল, কানে ধর। ধরতেই হবে। আপনার মাফ নেই? চাচাজানের বউ, চাচি, আম্মা। একটু মাফ করেন না। যা মানবতার খাতিরে মাফ করাই যায়। দ্বিতীয়বার তোর মুখে চাচাজান শুনলে তোর জিভ আমি কেটে দিব। আর একটা শর্ত আছে। কি শর্ত? আগে কানে ধর। কেন কেন কানে ধরবো কেন? নওয়াফ এবার বেশ সিরিয়াস হয়ে দাঁড়ালো। আহা, এত প্রশ্ন করে না ময়না। কারণ আছে তাই ধরবি। পাখি আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করল না। লোকটার জিভটা শুকনো শুকনো ঠেকল। সে শুকনো ঠোঁট জোড়া জিভের তলে পিষিয়ে নিয়ে খানিকটা ভিজিয়ে বলল, 3 বার উঠবি আর বসবি আর বলবি আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি নওয়াফ ভাই। পাখির চোখ দুটো তাৎক্ষণিক রসগোল্লার মতন বড় বড় হয়ে গেল। ইহ, জি, যা বলেছি। দ্বিতীয়বার আর বলতে পারব না। বললে বল, না বললে নাই। আমার এত শোনার শখ নেই। পাখি দ্বিমত জানিয়ে বলে, এ সমস্ত লজ্জাজনক কথা আমি আপনার মতন দামড়া এক ছেলেকে বলতে পারবো না। তোকে বলতেই হবে, নতুবা বাঁশের টুনির মার একটাও নিচে পড়বে না। বল। পাখি কিঁদি দিল। আমি পারবো না। নওয়াফুর পায়ে ছোট করে একটা বাড়ি বসালো। ব্যথা যেন না পায় মন। তবুও পাখি চিৎকার করে উঠল। বলছি আর মাইরেন না। নওয়াফুর উজবুক মুখটা দেখে নীরবে হাসি। পাখি কানে হাত দেওয়া অবস্থাতে কাঁদো কাঁদো মুখে বলল, আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি না নওয়াফ ভাই। বলি পাখি কান থেকে হাত সরিয়ে দিল ভোঁ দৌড়। তারে আর পায় কি? অনেক কষ্টে বাঘের খাঁচা থেকে পালিয়ে ফিরেছে। সে তো এই বুদ্ধিটাই এতক্ষণ ধরে এঁটেছে। অবশেষে সফল হলো। নওয়াফ আর ওর পিছু নিল না। সে ওর পাগলাটে কাণ্ড দেখে হাসতে হাসতে ফসলি জমিরের আইলের উপর ধপাস করে বসে পড়ল। তার পাগলামিটা যাক, তবুও আই লাভ ইউ তো বলেছে। এটাই তার জন্য অনেক শান্তি। সে চেঁচিয়ে পাখিকে পিছু থেকে বলে উঠল, আই লাভ ইউ টু নওয়াফ তালুকদারের কলেজা। অনেক অনেক ভালবাসি তোকে। তার উচ্চ শব্দে বলা প্রতিটি কথা যেন বারবার বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। সেই সঙ্গে তার মুখের কোণে ফুটে উঠল এক টুকরো রৌদ্র ছটার ন্যায় ঝলমলে হাসি। পাখি দৌড়াতে দৌড়াতে হঠাৎ গতিপথে ধপ করে থেমে পড়ে। অদ্ভুত এক দৈব শক্তি তাকে থামিয়ে দিল। লোকটার মুখে ভালোবাসি কথাটা শোনার পর থেকে তার শরীরে বিদ্যুতের মতন এক ঝলক বহে গেল। শিরশিরে বাতাস তার সর্বাঙ্গ জুড়ে বইছে। সে পিছু ঘুরে জিজ্ঞেস করল, আপনি কি পাগল? লোকটা উচ্চ শব্দে হেসে ওঠে, কিন্তু ওর কথার জবাব দিল না। বরঞ্চ সে ফসলি জমির ওপর বলিষ্ঠ দেহটা ছড়িয়ে দিয়ে চিত হয়ে শুয়ে পড়ল। ওর দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে খালি গলায় একটি গান ধরল। আমার বাহির যদি পাগল হইত, দেখতা আমার পাগলামি। ওরে তোমার লাগি ভিতর পাগল, কেমনে বোঝাই আমি। 5 বছর বয়সী পাখির বিয়েটা হয়েই গেল। তাও তার থেকে গুনে গুনে 10 বছরের বড় দামড়া পাত্রীর সঙ্গে। পাত্রীর বয়স 15, নাম নওয়াফ তালুকদার। ছোট করে তার মা নাবু বলে ডাকে। আজ তাদের বাসর রাত। ফুল দিয়ে সাজানো খাটটিতে ঘুমিয়ে আছে নওয়াফ। তার বুকে গুটিসুটি মেরে চড়ুই পাখির মতন ওম পেয়ে ঘুমিয়ে আছে ছোট বালিকা বধূ। পরনে ছোট একটা হাফ প্যান্ট আর একটা শর্ট ফ্রক। ভোরের ফুটফুটে আলো ফুটেছে। সেই আলো জালনা ফুঁড়ে কিছু অংশ ভিতরে প্রবেশ করে। নওয়াফের ঘুমটা ভেঙে গেল। সে টের পেল তার প্যান্টের নিচে গরম আর ভেজা ভেজা। বুকেও ভারী ভারী ঠেকছে।
কাণ্ডটা কি ঘটল? চোখ দুটো খুলে দেখল বুকের উপর শুয়ে আছে তার সদ্য বিয়ে করা বালিতা বধূ। তার পিঠের নিচটা ভিজা। সে ভাবল ভিজানায় পানি আসলো কি করে, তাও গরম পানি। হাতটা পিঠের পিছনে নিল সে। কেমন প্রস্রাব স্মেল আসছে। সে হাতটা নাকের কাছে নিল। সঙ্গে সঙ্গে প্রস্রাবের তীব্র ঝাঁঝালো গন্ধে সে নাক খিঁচে নিল, মুখ কুচকে বিকৃত করে নিল। পাখিকে ধাক্কা দিয়ে পাশে ফেলে আম্মু বলে দিল এক বীভৎস চিৎকার। ফাতিহানুর ছুটে এলেন না। ঘরে থাকলে তো আসবে। আশ্চর্য, তার আম্মা কি বাড়িতে নেই? ততক্ষণে পাখির ঘুম ভেঙে গেল। মেয়েটা ভেজা কাপড় নিয়ে জড়সড় হয়ে একটা পাশে দাঁড়িয়ে রইল। গোলগাল মুখটা ভীত সন্ত্রস্তে ছোট হয়ে আছে। গা থেকে প্রস্রাবের ঝাঁঝালো ঘ্রাণ আসছে। নওয়াফ নাক চিপে ধরল। এই মুতুনি, যা দূরে যা। ওয়া কি বিশ্রী গন্ধ। পানি খাস না কতদিন হয়েছে? পাখি ঠোঁট দুটি দাঁত দিয়ে চেপে ভয়ার্ত মুখটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নওয়াফ উঠে দেখল তার কাপড় সব ভিজা, বিছানার চাদরটিও ভিজা। ছি, কি জঘন্য। সে চোখ দুটি রাঙিয়ে পাখিকে বলল, খবিস, বাসর রাতে কাউকে দেখেছিস বিছানায় হিসু করে? ছি, বজ্জাত মহিলা কোথাকার। এই বিছানা এখন তুই ধুবি। পাখি ফ্যাল ফ্যাল করে বোকার মতো নওয়াফের মুখটার দিকে চেয়ে রইল। নওয়াফ ওর কান ধরে টানল। আয়, আগে কাপড় পরিষ্কার করবি। পাখি নওয়াফের দিকে মুখটা মলিন করে নিয়ে বলল, নাবু হাগুদীপ, আমার হাগু পেয়েছে, প্যান্ট খুলে দেও। নওয়াফের মাথায় হাত, কামসার ছিঁড়ে। এখন না আবার বাথরুম থেকে এসে বলে, নাবু হোগা পরিষ্কার করে দেও। না না, কোনো হাজবেন্ড কি বউয়ের হোগা পরিষ্কার করে দেয়? ছিয়ে ছি, কি জনজ্ঞ। সে পাখির দিকে চোখ পাকিয়ে চাইল। না না, এখন হাগু দেওয়া চলবে না। তোর হাগু বন্ধ। পাখি কেঁদে দিল। মনে জিদ নিয়ে বলল, না ইয়াহো, আমি বাথরুমে যাব। হাগুদীপ, নতুবা প্যান্ট নষ্ট করে দিব নাবু। নওয়াফ চোখ দুটো রাঙিয়ে বলল। আয় খবিসা খবিস। পাখিকে বাথরুমে বসিয়ে দিয়ে নওয়াফ চলে যাচ্ছিল। পাখি পিছু থেকে নওয়াফকে ডাকল। নাবু ভয় লাগছে, যেও না, এখানেই দাঁড়িয়ে থাকো। নওয়াফ রাগে চোখ দুটো খিঁচে নিল। হাত দেখিয়ে বলল, কানের নিচে দিব একটা। এখানে সেন্টের ঘ্রাণ শুকতে দাঁড়িয়ে থাকবো, বজ্জাত। পাখি ঠোঁট উল্টে কেঁদে দিল। নওয়াফের মাথা গোল গোল করে ঘুরতে লাগলো। এই মেয়ে তো আস্ত পাজি। সে বলল, ওই সাউন্ড বক্স থামা। থাকছি, তবু ওই বক্স চালু করিস না। পাখির কান্না থেমে গেল। নওয়াফ নাক চেপে বাথরুমের সামনে দাঁড়িয়ে রইল। ওয়াহ, কি বিশ্রী গন্ধ। কোন জনমের পাপের শাস্তি পাচ্ছে সে, যার কারণে তার আম্মি এই আপদটাকে তার কাঁধে ঝুলিয়ে দিয়েছে? তার ভাবনার মাঝে পাখি উঠে এলো। ফ্রক উঠিয়ে নওয়াফের সামনে দাঁড়ালো। নওয়াফের নজর পাখির নিচের দিকে পড়তেই নওয়াফ চোখ দুটো চেপে ধরল। আস্তাক ফিরুল্লাহ। খবিসা, মহিলা ফ্রক নিচে নামা। ছি, পুরুষের সামনে ন্যাংটা হইয়া ভেটকাইয়া দাঁড়াইয়া আছে, দিব এক চড়। ছোট পাখি ঠোঁট ফুলিয়ে ক্ষণিকের মধ্যে মুখটা কাঁদো কাঁদো করে নিল। ম্লান মুখে বলে, নাবু হোগা পরিষ্কার করে দেও। নওয়াফ কপাল চেপে ধরল। আল্লাহ, কোনো পাপের শাস্তিস্বরূপ এই ঝামেলা আমার কাঁধে উঠিয়ে দিলা। এখন নাকি বউয়ের পাছা ধোয়াইয়া দিতে হবে। এ ছিল আমার কপালে। এই বয়স কি বউয়ের পাছা ধোয়ানোর ছিল? নওয়াফ ওকে শক্ত গলায় ধমক ছুড়ল। তোর লজ্জা করছে না বরকে বলছিস পাছা ধুয়ে দিতে? ছিহে, অসভ্য মহিলা কোথাকার। নিজের পাছা নিজে পরিষ্কার কর। পাখি ফ্রক পেঁচাতে পেঁচাতে ঠোঁট উল্টে বলে, আমি ধুতে পারি না, নাবু ধুয়ে দেও। কানের নিচে দিব এক চড়। পাখি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। নওয়াফ কান দুটো চেপে ধরল। বিরক্তিতে তার মাথা ধরে গেছে। সে বলল, থাম, আমার হাগু দেওয়া বউ, তোর পাছা পরিষ্কার করে দিচ্ছি, তবুও কানটার 12টা বাজাস না। পাখি থামল ঠিকই, কিন্তু তার হিচকি কমছে না। নওয়াফ ওকে শক্ত গলায় এবার একটা ধমক দিল। কান্না থামাতে বলছি না? পাখি ঠোঁট ফুলিয়ে ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। নওয়াফ তা দেখে হেসে ফেলল। সে একটা মাস্ক মুখে লাগিয়ে ওকে পরিষ্কার করে দিল। এরপরে ওর ফ্রক খুলিয়ে ওকে একটা তোয়ালে পরিয়ে বলল, ঘর থেকে একদম বের হবি না। নিখিল এসে ডাকলেও না, বুঝেছিস? পাখি দুদিকে মাথা ঘুরালো। না, সে বের হবে না। নওয়াফ গেল বিছানার চাদর ধুতে। মুতে ভর্তি।
যেখানে এখন তার বউয়ের আদরে ডুবে থাকার কথা, সেখানে সে বসে বসে বউয়ের প্রস্রাবের বেডশিট ধুচ্ছে। এটাকে বলে অভিশাপ। এই অভিশাপ তার মা তার ঘাড়ে তুলে দিয়েছে। এমনও দিন দেখতে হলো তাকে। ছি! এর মধ্যে ড্রয়িং রুমে নিখিলের গলা পাওয়া গেল। পাখি পাখি বলে দুবার ডাক দিল। পাখি তখন ছোট একটা ঘোড়া নিয়ে খেলতেছিল। নিখিলের গলা পেয়ে সে নওয়াফের আদেশ ভুলেই গেল। সে দিল ড্রয়িং রুমের দিকে দৌড়। নিখিলও নওয়াফের রুমের দিকে আসতে যাচ্ছিল। নওয়াফ নিখিলের গলা পেয়ে বাথরুমের দরজা খুলে পাখিকে সতর্ক করতে যাবে, তার আগেই দেখল পাখি দৌড় দিয়েছে। সে পিছু পিছু ছুটল। মাঝপথে দৌড়ানো অবস্থাতেই পাখির শরীর থেকে সাদা তোয়ালিটা নিচে ঢলে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নওয়াফের মাথায় হাত। সর্বনাশ! নিখিল পুরা আহাম্মক হয়ে গেল। চোখ দুটো তার বড় বড় হয়ে এলো। সে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে গেল। নওয়াফ রেগে আগুন। সে অর্ধভেজা কাপড় নিয়ে পাখির সামনে গিয়ে চোখ গরম করে দাঁড়ালো। পাখি ভয়ে ভয়ে নিচ থেকে তোয়ালেটা উঠিয়ে গায়ে জড়িয়ে মৃদু হাসতে চেষ্টা করল। নওয়াফ চোখ লাল করে দিল এক ধমক। পাখির বাচ্চা, আমার সম্পদ তুই নিখিলকে দেখিয়ে দিলি, আজ তুই শেষ। ঠাস করে ওর নরম মসৃণ গালে বসিয়ে দিল এক চড়। সঙ্গে সঙ্গে পাখির ঘুম ভেঙে গেল। চোখের সামনে দেখতে পেল ইচ্ছে বসে আছে। হাতে তার একটা স্টিলের বাটি, সঙ্গে খুন্তি, যেটা দিয়ে সে এতক্ষণ তবলা বাজিয়েছে। পাখির সমগ্র শরীর ঘামে ভিজে উঠল। স্বপ্নটা এখনো জীবন্ত মনে হচ্ছে। ছি, কি একটা বাজে স্বপ্ন দেখল! তাও লোকটার সামনে সে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে। আল্লাহ বাঁচাও! আগামীকালই সে লোকটার সঙ্গে জয়নগর থেকে ফিরে এসেছিল। মোল্লা বাড়ি যায়নি, নিখিলদের বাড়িতে এসেছে। এখানে 2 দিন থাকবে। সে রাতে সামনের ঘরের দক্ষিণ দিকের ঘরটাতে ঘুমিয়েছিল। এই ঘরে বেশিরভাগ নওয়াফ ভাই ঘুমোয়। লোকটা রাতে এখানেই মাঝে মধ্যে থাকে। পাখি দেখেছি এই রুমটিতে ঘুমুলি সে এইসব উল্টাপাল্টা স্বপ্ন বেশি দেখে। ইস, লোকটা তাকে ল্যাংটা অবস্থায় দেখে ফেলল। কি বিশ্রী কাণ্ড! মতো দিয়ে লোকটাকে ভিজিয়ে দিল। এটা একদম ভালো ছিল। ইচ্ছে বলল, ম্যাডাম, ঘুম ক্লিয়ার হলে এখন উঠুন, স্কুলে যেতে হবে। আপনার বোন এসে কয়েকবার ডেকে গেছে। গাঢ় ঘুম আপনার, শোনেননি? পাখি বালিশটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে অলস ভঙ্গিতে বলল, আজ একটা স্বপ্ন দেখেছি জানো। আবারও? ইচ্ছের কণ্ঠে হতাশ। পাখি মুখটা মিনিট কয়েকের মধ্যে অসহায় করে নিল। মাথাটা হ্যাঁ বোধকে ঘুরিয়ে নিয়ে বলল, শোন না, আজকের স্বপ্নটা ছিল অনেকটা ভিন্ন। আমার মান সম্মান স্বপ্নের মধ্যে সব চলে গেছে। কেন, বিয়ের আগে কাউকে চুমু খেয়ে বসেছিস? তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে জানু, তোকে পুরোটা খুলে বলি। না না, আমার শোনার টাইম নেই। তোর গল্প একবার শুরু হলে থামবে না, সে আমি জানি। শেষে ক্লাস মিস করব। মিস করলি, সারা জীবন তো স্কুলেই যাব। মাঝে মধ্যে ব্রেনকে একটু বিশ্রামও দিতে হয়। এই দেখ, আমি স্কুলে আজ যাব না, কোনো প্যারাও নাই। সবার আগে নিজের শান্তি। মাই লাইফ, মাই চয়েস। হ্যাঁ, পরীক্ষায় ফেল করলে 3 দিন গাছের সাথে ঝুলিয়ে রাখবে না ভাই। নওয়াফের প্রসঙ্গ আসতেই পাখির গাল দুটো লাজে রঙিন হয়ে উঠল। তার রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। নিখিল আর নওয়াফ ভাইয়ের সামনে বসে তার কোমর থেকে তোয়ালিটা পড়ে গিয়েছিল। হায় সর্বনাশ! তার ইজ্জত সব নিলামে গেছে। ইচ্ছে পাখির কাঁধ ঝাঁকালো। কিরে, মিটমিট করে হাসিস কেন? জিনে ধরেছে নাকি? তার চেয়েও বড় কিছু হয়েছে জানো, আমার সর্বনাশ হয়ে গেছে। ইজ্জত সব শেষ, তাও নওয়াফ আর নিখিল ভাইয়ের সামনে। এই মুখ এখন আমি কেমনে দেখামু? এই, 1 মিনিট। ইজ্জত শেষ মানে কি? আমার বিয়ে হয়ে গেছে, তাও 5 বছর বয়সে। ইচ্ছের মুখ বিস্ময়ে 2 ইঞ্চি হা হয়ে গেল। সে পাখির মাথায় ছোট্ট করে একটা চড় বসালো। শালি, বিয়ে করে ফেলেছিস, তাও এত ছোট বয়সে? তা বরকে? নিশ্চয় নাও ভাই, আমি তা জানি। বলেই ইচ্ছে কাঁধ ঝাঁকিয়ে হেসে দিল। আগে পুরো কথাটা শুনবি তো, পরে দাঁত ভেটকা। ইচ্ছে গা ছাড়া ভঙ্গিতে খাটে পা ঝুলিয়ে বসে বলল, এবার বল। সবটা স্বপ্ন ছিল। হ্যাঁ? আরে হ্যাঁ, স্বপ্নে দেখি ওনার সঙ্গে খুব ছোট থাকতে আমার বিয়ে হয়েছে। আমি মুতু দিয়ে ওনাকে ভিজিয়ে দিয়েছি। হাগু দিতে ওনার কাছে প্যান্ট খুলতে গেছি, তিনি আমার পাছা।
ইচ্ছে আর পাখিকে পুরোটা শেষ করতে দিল না। সে মাঝপথে পাখিকে বিরত দিয়ে তড়িত শুধালো। পাছা ধুইতেছে? পাখি মাথা ঝাঁকালো। হ্যাঁ। হায় সর্বনাশ, এত কিছু স্বপ্নের মধ্যে ঘটে গেল। হুম। আর কি কি হলো জানো? ফল ওনার বন্ধুর সামনে দৌড়াতে গিয়ে আমার ইজ্জত শেষ। আমার পরনে শুধু একটা টাওয়েল ছিল, দৌড়াতে গিয়ে সেটাও পড়ে গেছে। ইচ্ছে গা কাঁপিয়ে হেসে দিল। হাসতে হাসতে সে পাখির গা নিয়ে ধুম করে পড়ল। পাখি ব্যথায় চিৎকার করে উঠল। আহ! ইচ্ছে তখনও হেসে যাচ্ছে। পাখি বিছানার মাঝে চিত হয়ে শোয়া অবস্থাতে ইচ্ছের দিকে অসহায় চোখে তাকিয়ে রইল। আমার ইজ্জত শেষ আর তুই হাসছিস? গাধা, তোর ইজ্জত শেষ হবে কি করে? তুই তো তখন ছোট ছিলি। ছোট থাকলে কি হয়েছে? আমার লজ্জা আছে না? ওসব ফাও চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। ওটা তো কেবল স্বপ্ন। বিয়ের পর এমনিতেও কত কি দেখবে সে। কে? কে আবার? নবাব ভাই। কুত্তি উনি দেখবে কেন? কারণ তোর ভবিষ্যৎ হাজবেন্ড তো উনি। কে বলেছে তোকে? সকলেই জানে, আর তুই জানিস না? পাখি জানে না এমনটা নয়, তবে আঁচ করেছিল কিছু। সত্যি কিনা সে এতদিন শিওর ছিল না। পাখি মুখ ভার করে বলে, যে যাই করুক, আমি ওনাকে বিয়ে করে ওনার ঝাড়ি খাচ্ছি না বাবা। এক মগাকে ধরে বিয়ে করে নিব, আর তাকে নাকে দড়ি দিয়ে আমি সারা দেশ ঘুরে বেড়াবো। অমন চতুর লোকের বউ হচ্ছি না। তোর মানা আর না মানাতে যায় আসে কি? সবাই তো রাজি। সবচেয়ে বড় কথা, নবাব ভাইও রাজি। দেখিস না, সর্বক্ষণ তোকে বউ বউ করে। তাছাড়া আমার অনেক শখ তোকে ভাবি বানাবো। ভেবে দেখ, তুই নবাব ভাইয়ের বউ হলে নবাব ভাইয়ের ফলের পুরো বাগান তোর আর আমার। তুই আর আমি গাছে উঠে উঠে ফল খেতে পারবো, ওনার সঙ্গে দেশ বিদেশে ঘুরতে পারবো। আহা, কি শান্তি! বাল শান্তি এতই? যদি তোর ওনাকে ভালো লেগে থাকে তাহলে তুই ওনার গলায় গিয়ে ঝুলে পড় না। আমাকে বলছিস কেন? চর খাবি একটা। উনি আমাকে বোন মনে করে, আমিও তাকে ভাই ভাবি। পাখি আর অতিরিক্ত কোনো কথা বলল না। সকাল সকাল হাত মুখ ধুয়ে সে একটা লাল টুকটুকে শাড়ি পরে নিল। লম্বা চুলগুলি দুটো খণ্ড করে দুটো বেনি করে নিল। হাত পায়ে আলতা দিয়ে রাঙিয়ে চোখে গাঢ় করে কাজল দিল। ঠোঁটে রাঙালো কৃত্রিম রং। এরপরে ছুটল ইচ্ছেকে টেনে নিয়ে ট্রি হোমের দিকে। আজ নওয়াব ভাই গ্রামে নেই, তিনি শহরে গেছেন। আসবে কখন ঠিক ঠিকানা নেই। সেই সুযোগে তারা ওনার ফল বাগানে ঢুকে টসটসে পেয়ারা ছিঁড়ে লবণ মরিচ তেল মাখিয়ে খাবে। ট্রি হোমে পৌঁছাতেই ইচ্ছে বলল, তুই গিয়ে গাছে ওঠ, আমি দেখি নবাব ভাই ট্রি হোমে সত্যি আছে কিনা। পাখি কাঁধ নাড়িয়ে ভাব নিয়ে বলল, আরে নেই ভাই, উনি দুদিনের জন্য বরিশাল গেছেন। তবুও রমিজ ভাইকে গিয়ে জিজ্ঞেস করি। উনি ট্রি হোমে না থাকলে আমরা ওনার টিভিতে মুভি দেখবো, হরর মুভি। পাখি রাজি হলো। ঠিক আছে। ইচ্ছে ট্রিহোমের সামনে যেতেই দেখল রমিজ দরজা তালা লাগিয়ে কোথাও যাচ্ছিল। ইচ্ছেকে দেখে রমিজ দাঁড়ালো। কিছু বলবা? হ্যাঁ রমিজ ভাই, ট্রি হোমের চাবিটা একটু দেন, আমরা টিভি দেখবো। রমিজ ইচ্ছেকে সন্দিগ্ধ নজরে এক পলক দেখল, তারপরে বলল, চাবি দেওয়া যাবে না, নওয়াব ভাই ঘরে নাই। দিবেন না? না। আপনাদের ভাবিজান চাইলেও দিবেন না? রমিজ না বলতে গিয়েও আটকে পড়ল। বুঝল সে দুর্দান্তভাবে ফেঁসে গেছে। ভাবিজান এসেছে। জি, পেয়ারা গাছে উঠে পেয়ারা ছিঁড়ছে। বিশ্বাস না করলে গিয়ে দেখে আসুন। ঠিক আছে, তাহলে নেও। ইচ্ছে ভীষণ ভীষণ খুশি হলো। তারা আজ সারাদিন শুধু টিভি দেখবে। ভালো হবে, ওনার টিভির সাইজটা বেশ বড়, দেখতে ভালো লাগে। বাহিরে মেঘে অন্ধকার করে রেখেছে, বৃষ্টি নামবে নামবে ভাব। সে দরজা খুলে ভিতরে ঢুকল। প্রথমে ওয়াইফাই কানেক্টেড করে এরপরে পাখিকে ডেকে এনে তারপরে টিভি ছাড়ল। ওরা দেখল আশিক বানাইয়া রোম্যান্টিক গানটি টিভির পর্দায় চলছে। ইচ্ছে আহাম্মক হয়ে গেল। এই গান কি শুনছিল? নিশ্চয়ই নওয়াব ভাই। লজ্জায় দুজনের কান অবধি গরম হয়ে গেল। ছি, ওসব সে দেখি। গাল দুটোও দুজনের ভারী ভারী আর রক্তিম দেখালো। ইচ্ছে গানটি পাল্টাতে যাচ্ছিল, পাখি বাধা দিল। পাল্টাস না, একটু দেখি। ইচ্ছে লজ্জা লাগলো, তবুও সে পাল্টালো না। কৌতূহল হলো, অদ্ভুত আকর্ষণ জন্মালো। ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি, সেই অবস্থা। সে দরজা জানালা লাইট সব বন্ধ করে দিল। এরপরে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। পাখি রান্নাঘর থেকে মরিচ লবণ এনে পেয়ারা খেতে খেতে গানটা দেখছিল।
এর ভিতরে খট করে ট্রিহোমের মেন দরজাটি খুলে গেল। ইচ্ছে দেখল দরজার সামনে লম্বাটে একটা ছায়া। তার আর বুঝতে বাকি নেই সে কি। সে ভয়ে দ্রুত কেটে পড়ল। লোকটা যদি জানে তারা লুকিয়ে লুকিয়ে এসব গান দেখছে, সোজা কান ধরিয়ে ফেলবে। ওইদিকে পাখি যে টিভির পর্দায় তাকিয়ে আছেই। সে বান্দার আর চোখের পলক সরছে না। চারপাশে কি ঘটছে না ঘটছে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এখন লিপকিসের পর্বটা চলছে। তার মুখটা 2 ইঞ্চি হাঁ হয়ে গেল। সমগ্র শরীর উষ্ণতায় শিরশির করে উঠল। কপাল ঘামছে, তবুও আগ্রহ কমছে না। ওইদিকে ওর পিছনে যে একজন লম্বাটে লোক দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, তার দিকে ওর কোনো হুঁশ নেই। গানটা অবশেষে শেষ হলো। নওয়াব পিছু থেকে ওকে শুধালো। দেখা শেষ? পাখি আনমনে জবাব দিল, না, আরেকটু দেখি। পরক্ষণে তার পঞ্চম ইন্দ্রিয় তাকে সজাগ করল। ইচ্ছের গলা তো এমন পুরুষ পুরুষ না। সে টিভির পর্দা থেকে তাৎক্ষণিক দৃষ্টিজোড়া তড়িৎ সরিয়ে পাশে চাইল। দেখল ইচ্ছে নেই। গেল কই মেয়েটা? দরজার সামনে নজর পড়তেই সে স্তম্ভিত হল। সেখানে দাঁড়ানো আছে সুপরিচিত মুখটা, লম্বাটে এক ছায়া। টিভিতে চলছে আশিক বানাইয়া গানটি। বাহিরে সন্ধ্যার মতন মেঘে অন্ধকার আবহাওয়া বানিয়ে রেখেছে। রান্নাঘরে লাইট জ্বলছে। সেই লাইটের স্বল্প আলোকটুকুতে দেখা গেল লোকটা ক্রমশ এক ধাপ করে ওর দিকে এগিয়ে আসতেছে। পাখি উঠে দাঁড়ালো, ক্রমশ পিছু হটল। তার গলদেশ শুকনো ঠেকছে। আজ সে পাখি শেষ। পালানোর কোনো রাস্তা পেল না। সে পিছু হটছিল। বারান্দার দরজা বাহির থেকে আটকানো। নিশ্চয়ই ইচ্ছে ওখানে। শয়তানটা এজন্যই আগেভাগে কেটে পড়ছে। তার হলো মরণ যন্ত্রণা। টিভির স্ক্রিনে ভাসছে সেই অন্তরঙ্গ মুহূর্তটি। আর এইদিকে তার শ্বাসরুদ্ধ হওয়ার মতন অবস্থা। কেননা একে অপরকে কৃত্রিম শ্বাস দিচ্ছে, সেই সিনটিই ভাসছে। পাখির শ্বাস ভারী ভারী হয়ে এলো। লোকটা একদম ওর গা ছুঁই ছুঁই হয়ে এসে দাঁড়িয়েছে। কড়া পারফিউমের ঘ্রাণ আর গানের মিউজিকের শব্দে সে একটা ঘুরের মধ্যে চলে গেল। লোকটা ওর পেট ঠেলে সামান্য ধাক্কা দিতেই সঙ্গে সঙ্গে পাখি বিছানার মাঝে চিত হয়ে ধুম করে পড়ে গেল। লোকটা এবার ওর মুখের উপর ঝুঁকে গেল। ওর কোমল হস্ত দুটো বিছানার সঙ্গে শক্ত হাতে চিপে ধরল। ওর কর্ণপাতে ওষ্ঠজোড়া এগিয়ে নিয়ে ফিসফিস করে আফিম মেশানো কণ্ঠে বলল, কিস খাওয়া তোর বড় শখ না রে? চল আজ তোকে লিপকিস খাওয়া শেখাই। মেঘে আচ্ছন্ন আকাশটি ভেঙে ক্ষণিকের মধ্যে ঝমঝমিয়ে নামল অঝরে বর্ষণধারা। কচি কচি মসৃণ পাতাগুলি চুবিয়ে চুবিয়ে টুপটুপ করে বৃষ্টির ছটা পড়ে বারান্দাটি ভিজে যাচ্ছিল। ঝিরিঝিরি ফোঁটাতে ইচ্ছের শীত শীত লাগছে, কিন্তু ভিতরে ঢুকবার তার সাহস হচ্ছে না। সে জানলার থাই গ্লাস দিয়ে ভিতরের অবস্থান বুঝতে চেষ্টা করল। দেখল বিছানার উপর এক অপ্রত্যাশিত কাণ্ড। সঙ্গে সঙ্গে তার মুখটি 2 ইঞ্চি হাঁ হয়ে গেল। এরা তো সিনেমাকেও হার মানাবে। বলিষ্ঠ দেহের লোকটা এখনো পাখির সরল রৈখিক মুখটার দিকে কপালের মসৃণ চমড়া কুঁচকি দৃষ্টিপাত করে আছে। মেয়েটার চোখ মুখ ভয়ে আড়ষ্ট। গলা দিয়ে চিকন চিকন ঘামের সরু রেখা নামছে। পাখি ভয়ে ঢোক গিলল। তার গ্রীবাদেশ খড় মাখতে ভিজা। হাত দুটো মোচড়া মোচড়ি করে ছুটাতে চাইছে, কোনো লাভ হচ্ছে না। অমন দানবের মতো শক্তির সঙ্গে সে পারল না, পারার কথাও না। পৌরুষ শক্তি যে। সে নরম ঠোঁটজোড়া উল্টে অনুরোধ করে, এভাবের মতন মাফ করুন নওয়াব ভাই, আর কখনো দেখব না। পাক্কা প্রমিজ। দেখবি না কেন? অবশ্যই দেখবি, কিন্তু একা নয়, আমার সঙ্গে নিয়ে তুই দেখবি। পাখি সরল চোখ দুটো বড় বড় করে ফেলল। ঘন ঘন চোখের পলক ঝাপটিয়ে জিজ্ঞেস করল, মানে? ওর কথাটা লোকটা সুনিপুণভাবে এড়িয়ে গেল। তোর ঠোঁটজোড়া অনেক সুন্দর রে পাখি, তাদের বিক্রি করবি? পাখির মাথায় হাত। সর্বনাশ! লোকটা আজ এতটা ঠোঁট কাটা লাগামহীন কথাবার্তা ছুড়ছে কেন? মাথা খারাপ হয়েছে নাকি? অবশ্য ভালো ছিল কবে সে। পাখি ঠোঁট জোড়া মুখের ভেতরে নেওয়ার চেষ্টা করল। লোকটা 5 আঙুল দিয়ে ওর থুতনি টেনে ধরল। তার নিজের দিকে থুতনিটা ঘুরিয়ে বলল, লুকাস কেন? ওদের কি আমি খেয়ে ফেলব? পাখি থুতনিটার সঙ্গে গলাটা মিহিয়ে নেয়। আপনি ঠোঁটের দিকে নজর দেন কেন? তুই ভেটকাইয়া রাখিস কেন? এখন নজর দিলেই আমার যত দোষ। আশ্চর্য, ঠোঁট কি ঢাকার জিনিস? হ্যাঁ, ঢাকার জিনিসই। তোর ঠোঁটের কারণে যদি কারোর মাথা নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, সেই দোষ কার? সেই দোষ তো তার,
কারণ মাথা নষ্টওয়ালা মানুষ পাগলা গার্ডে থাকে, বাহিরে থাকে না। বেশ চটপট করে আমার মুখে মুখে তর্ক করছিস তো, দীপ ঠোঁটজোড়া কামড়িয়ে। সঙ্গে সঙ্গে পাখি মুখটা ঘুরিয়ে নিল। লোকটা ঠোঁট কামড়ে হেসে ফেলে। ভয় নেই, আমি তোকে কামড়াব না। তুই আমার ঘরের বউ হয়ে আসিস। চাদরের আলোয় আদরে আদরে তোকে আমি প্রণয়ের স্বর্গে ভাসাব। পাখির বুকটা ছলাৎ ছলাৎ করে উঠল। লজ্জায় আর অস্থিরতায় তার বুকটা থপাস থপাস করছে। ঘামে গলাটা ভিজে আঠা আঠা লাগছে। লোকটা ওর ওপর থেকে অনেক আগেই উঠে পড়েছে, কিন্তু তার ভেতরে যে যন্ত্রণার ছুরি বসিয়ে দিয়ে গেছে তার দায়ভার কে নিবে? এই যে তার উদরের নিচাংশে প্রজাপতি উড়াউড়ি করছে, শরীরের উষ্ণতায় ভিতরে অদ্ভুত অদ্ভুত এক অনুভূতি তৈরি হচ্ছে, ওনার প্রতি অদম্য আকর্ষণ সৃষ্টি হচ্ছে। শ্বাসগুলি ভারী ভারী ঠিকছে, গলাটা যেন সাহারা মরুভূমি। তার কিশোরী সত্তায় ছাপিয়ে দিল আগুন অনুভূতি। সে বিড়বিড় করে বলল, আপনাকে আমি অভিশাপ দিলাম প্রিয় নওয়াব ভাই। কিশোরীর দেহে যন্ত্রণার বিষ ছড়ানোর জন্য আপনাকে আজীবন এ যন্ত্রণায় দণ্ডিত করা হলো। আজ দুপুরের দিকে পাখি গেল কলপাড়ে গোসল করতে। সে গত দুদিন যাবৎ নিখিলদের বাড়িতেই আছে, মোল্লাবাড়ি আর ফিরে যায়নি। বিকালের দিকে নওয়াফের ভাই থেকে প্রাইভেট পড়ে একসঙ্গে মোল্লাবাড়ি যাবে ভাবল। সামনে পরীক্ষা, এখন লেখাপড়ার প্রতি ঢিলামি করা যাবে না, সিরিয়াস হতে হবে। উত্তপ্ত রোদ মাথায় নিয়ে দ্বীপ্রহরী নিখিল আর নওয়াফ এলো বাজার থেকে। বেশ গরম পড়েছে আজ। নারকেল গাছে কুচি কুচি ডাব ধরেছি, দেখতে বেশ টসটসে। নওয়াফ গিয়ে মই নিয়ে নারকেল গাছে উঠে পড়ল। উদ্দেশ্য ডাবের পানি দিয়ে গলা ভিজাবে। দুপুরের দিকে ডাবের জল খাওয়া মন্দ নয়। নারকেল গাছের নিচে আবার মুক্তি বিছানার তোষক রোদে দিয়েছি। সে ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুলোবালি ছাড়াচ্ছিল। নওয়াফ নিখিলকে মই ধরে রাখতে বলল, যদি কোনো ক্রমে নিচে পড়ে যায় সোজা হাত পা ভেঙে 6 মাস বিছানায় পড়ে থাকবে। নিখিল মই ধরে দাঁড়ানো অবস্থাতেই মুক্তির সঙ্গে একটু ফ্লার্ট করতে চাইল। এই যে ধানি লঙ্কা, একটু শুনুন না। মুক্তি সূর্যের সোজাসুজি দাঁড়িয়ে চোখ পাকালো। সমস্যা কি আপনার? বুকে ব্যথা, মরে যাচ্ছি। তো যান না ডাক্তারের কাছে। একটু ভালো করে কথা বলা যায় না শোনা? কথা কথায় কাঁচামরিচের মতো চিটচিস কেন? ভালো করেই বলেছি। নিজে তো সারাদিন থাকেন ভ্যাটকাইয়া বিছানায় পইরা। ঘরের যত কাজ, কলেজে যাওয়ার সব আমাকে একা করতে হয়। বিয়ে কর আমারে, ঘরে কাজের লোক রেখে দিব। মুক্তি মুখ ভেটকালো। কয়লা ব্যাটারির শখ কত! আপনাকে আমার পছন্দ না। নয়া বন্ধু, কালাই গলার মালা, একদিন হলো বুঝবি। নওয়াফ নিখিলকে গাছের মাথায় বসে ধমক ছুড়ল। পীড়িতের আলাপ পরেও করিস। মই ভালো করে ধর, পড়ে গেলে সোজা আজিমপুর। কাছে রেখে দূরে যাবি কেন ভাই? তালুকদার বাড়ির কবরস্থানে এখনো সিট খালি আছে। নিচে একবার নামি। বাকিটা আর বলা হলো না। চলন্ত কথার মাঝেই হঠাৎই সে ধুম করে থেমে গেল। সম্পূর্ণ আর করার মতন পরিস্থিতি ছিল না। তার চোখ দুটো নাচতে নাচতে কলপাড়ের দিকে গিয়ে স্থির হয়ে যায়। চোখের সামনে অপ্রত্যাশিত কিছু দৃশ্য দেখে সে থমকে যায়। তার অ্যাডামস অ্যাপেলটি নড়ে চড়ে বারবার নিচে নামছে। সমগ্র দেহ জুড়ে ঘাম ছুটে যাচ্ছে। পৌরুষ কণ্ঠমণি ঘেমে ঘেমে চিকন চিকন রেখা নামছে। সম্পূর্ণ স্তম্ভিত সে, বাকরুদ্ধ। বিস্ময়ের তোপে পড়ে মই থেকে হাত জোড়া সরে গেল। সঙ্গে সঙ্গে নিচে তোষকের ওপরে ধুম করে পড়ল। নিখিলের মাথায় হাত। সর্বনাশ, খাইছে রে, কানে ধর। সে দ্রুত নওয়াফের কাছে গিয়ে বসল। কোথাও লাগেনি তো তোর? নওয়াফ শোয়া অবস্থাতে দুদিকে মাথাটা ঘুরিয়ে বোঝালো। না। নিখিল গালে হাত দিয়ে বোকা বোকা কথায় ফির শুধালো। ও ভাই, পড়লি কেমনে? নওয়াফ কোমর ধরে উঠে বসল। সে কোমরে অল্প স্বল্প ব্যথা পেয়েছে। ললাট কুঞ্চিত কুঞ্চিত করে দাঁতে দাঁত ঘষে বলে, আয় আরেকবার উপর থেকে নিচে পড়ে তোকে দেখাই। শালা পড়ে যে সুস্থ আছি সেই দোয়া করে না, উল্টো জিজ্ঞেস করছে পড়লি কেমনে। ওটারে দুপুর দুপুর কলপাড়ে পাঠিয়েছে কে? নিখিল ঠোঁট উল্টে জানতে চাইল। কোনটা রে? আগে পানি খাওয়া ভাই, তোর বোন যা দেখাইলো। শ্বাসটা এখনো গলায় এসে আটকে আছে, বাকি কথা জিভে জল পাওয়ার পরই বলবো। নিখিল জগ ভর্তি পানি আর গ্লাস নিয়ে এলো। নওয়াফ গ্লাস ধরল না, সে বরঞ্চ জগ টেনে গড় গড় করে পানি দিয়ে গলা ভিজাতে লাগলো। শরীরের ভেতর যে উষ্ণতা ছড়িয়ে গেছে তা যেন জলের স্পর্শে কমাতে চাইছে, কিন্তু কমছেই না।
এই যে জ্বলন্ত আগুন, তার স্পর্শেই কমবি যে জ্বালিয়ে। চোখ দুটো সামনে ঘুরঘুর করছে অপ্রকৃতিস্থ ঘটনাটি। তার মাথাটা দুটো ঝাড়া মারল, তবুও ঝাঁ ঝাঁ করছে। মস্তিষ্ক থেকে ওই দৃশ্যটি কিছুতেই বের হচ্ছে না, শুধু চোখে চোখে ভাসছে। সে হঠাৎ করে বলে উঠল, আমি বিয়ে করব ভাই, আর এক্ষুনি দ্রুত কাজী ডেকে আনা। নিখিল একের পর এক ঘটনায় স্তম্ভিত হয়ে যাচ্ছে। গভীর ভাবুকের মধ্যে পড়ে গেল সে। এটার আজ হয়েছেটা কি? বাংলা মুভির মতন গাছ থেকে পড়ার পর স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? সে শুধালো, কাহিনী কি ভাই? আমার বউ লাগবে, বউ ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারবো না। নিখিলের মাথা গোল গোল করে ঘুরতেছে। তার দৃঢ় বিশ্বাস এবার সত্যি সত্যি এটার মাথা গেছে। সে নওয়াফের মাথায় ঠাস করে একটা চড় বসিয়ে দিল। ফলস্বরূপ তার পশ্চাৎ দেশে ধুম ধুম করে দুটো লাথি পড়েছে। নিখিল গাল ফুলিয়ে বলে, আব্বে হালা, লাথি মারছিস মার, কিন্তু পশ্চাৎ দ্বারে কেন মারছিস? তোর বউ লাগবে সেটা বলবি, এজন্য মারার দরকার কি? ওদের কথার মাঝে পাখি কলপাড় থেকে বেরিয়ে এলো। সে আর চোখে নওয়াফকে এক পলক দেখে রশিতে কাপড় রোদে দিতে গেল। নওয়াফ আজ কেমন কেমন চোখে যেন পাখির দিকে তাকাচ্ছে। নিখিল নওয়াফের থুতনি ধরে ওর দিকে ঘুরিয়ে আনে দৃষ্টিজোড়া। কাহিনী তাহলে ওটা, নারকেল গাছে বসে নিষিদ্ধ সদরঘাট দেখে ফেলেছিস। এজন্যই তো বলি, হঠাৎ বিয়ের জন্য লাফালাফি শুরু করলি কেন? শালার দিল নষ্ট, চোখ নষ্ট, চরিত্র নষ্ট, সব নষ্ট। সময় থাকতে ভালো হ। শেয়ালের সামনে বসে মুরগির রান দেখিয়ে লোভ দেখাবি, আয় খেতে আয়। আর সে খেতে চাইলেই যত তার দোষ। তখন তার চোখ নষ্ট, দিল নষ্ট, চরিত্র নষ্ট, বাল নষ্ট। বলিমার খেয়েছিস, আন্ডার প্যান্টের তলায় মেরে দ্বীপ শালা জোচ্চর কোথাকার। যেসব বিয়ের পর দেখতাম, ওসব তোর বোন বিয়ের আগে দেখিয়ে দিছে। এখন আমার মাথা ঠিক আছে। যা লুচ্চা। বলেই নিখিল হেসে ফেলে। নওয়াফও হাসে। নিখিল এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল, কাজী ডাকবো? নওয়াফ কিছুক্ষণ ভাবে, পরক্ষণে বলে, থাক বাদ দে, আপাতত ওর পড়ালেখার ক্ষতি চাইছি না। এসএসসি দেখ, ততদিন আমি ধৈর্য ধরলাম। আমি আবার ধৈর্যশীল একজন ব্যক্তি। নিখিল হাসে। ওই রে ধৈর্যশীল ব্যক্তি রে, মাঝরাতে কেউ যেন আমাকে ফোন করে বলে না আমার বউ লাগবে। নওয়াফ হেসে দেয়। ঠিক রাত 1:30টার দিকে ঠিকই নিখিলের কাছে নওয়াফের একটা ফোন আসলো। নিখিল ঘুম ঘুম চোখে রিসিভ করে কানে ধরে বলে, কি ভাই, বউ লাগবে এটাই বলবি? নওয়াফ আশ্চর্য হয়ে প্রশ্ন করল, হ্যাঁ, কিন্তু তুই জানলি কি করে? তোর স্বভাব সম্পর্কে যদি এখনো না জানি, তাহলে হুঁশ আসবে কবে থেকে? ভাই ওসব বাদ দে, চোখে ঘুম নাই, মনটা খালি বউয়ের গরম গরম চায়। এখন কি করা যায় বলতো? নিখিল আলসেমি দিতে দিতে বলল, একটা কাজ করো গুরু, চলো মোল্লাবাড়ি গিয়ে ওকে শীত থেকে কেটে তুলে আনি। কথাটা মন্দ বলিসনি, চল। নিখিলের মাথায় হাত। কি? আমি তো শুধু মজার ছলে কথাটি বলেছি, আর তুই সত্যি সত্যি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নিলি? বেলা মাথা খাটা, ভবিষ্যতে এমপি হবি তুই। শালা চরিত্রে যদি একবার সিল মেরে যায় না, পাবলিক তোরে বুটের বদলে ধুলাই দিবে। সিল যখন তোর মার খাই পড়বে না, সোজা তোর পথ মারার মাঝখানে গিয়ে পড়বে। আমি তোকে ধোলাই দিব, আর একটা বেশি কথা বললে ঝটপট মোল্লা বাড়ির সামনে আয়, আমি দোকানে আছি। তুই এত রাতে দোকানে কি করছিস ভাই? বউয়ের ভাই শালার থেকে ফ্রিতে চা গিলছি, তুই গিললে আয়। দাঁড়া, আসতেছি। বলেই নিখিল ফোন কাটল। স্বাধীনে মিলে 10 কাপ চা নওয়াফকে বানিয়ে খাওয়ালো। এটা নিয়ে 11। চায়ের কাপটি এগিয়ে দিল সে। নওয়াব ভাই নেন, আর কত চা খাবেন? চা নিতে নিতে নওয়াফ শুধালো, তোর কি ঘুম পাচ্ছে? তাহলে ঘুমা, আমি এখানেই আছি। দোকান ল্যাংটা রেখে ঘুমাবো? চায়ে ছোট করে চুমুক দিতে দিতে নওয়াফ আবারও ওকে শুধালো। দোকান লেংটা কোথায়? এই যে খোলা। নওয়াফ ঠোঁট ছড়িয়ে হাসল। পাশে চায়ের কাপটি নিঃশব্দে রেখে পা দুটো নাচাতে নাচাতে জানতে চাইল, শীত কাটতে পারিস? স্বাধীন ডান কাঁধ উঁচিয়ে বোঝালো। আবার জিগাই, পুরো 12 বছরের অভিজ্ঞতা আছে, শুধু একবার বলেন কার ঘরের শীত কাটতে হবে। বেশ ভালো তো, তোর তো দারুণ চুরি করার অভিজ্ঞতা আছে। তা কতজনের বাড়িতে পর্যন্ত ডাকাতি চালিয়েছিস? বেশি না, একজনেরই বাড়ির, তাও নিজের বাড়ি। নওয়াফ চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে গিয়ে হাসতে হাসতে বলল, সাব্বাস বেটা, বাঘের বাচ্চা। স্বাধীন আধ ভাঙা ঘুম চোখে নিয়ে প্রশ্ন করল, এখন শীত কাটতে হবে কার বাড়ি? কেন, তোর বাড়ি? স্বাধীনের চোখ দুটো রসগোল্লার মতন বড় বড় হয়ে গেল।
বিস্ময় কারণে ঠোঁট ছুড়িয়ে প্রশ্ন বেরিয়ে এলো, মানে নিজের ঘরের শীত নিজে কাটবো? তোর না 12 বছরের অভিজ্ঞতা আছে বললি? তা আছে, কিন্তু নিজের ঘরের শীত কেটে বহুবার চুরি করেছিস, করেছি। আজও করবি। কিন্তু কেন করব? আমার জন্য করবি। আপনি না চোর ডাকাত ধরে ধরে ক্লাবে নিয়ে পিটান, তাহলে এবার ওদের সঙ্গেই আপনি হাত মেলাচ্ছেন? চোর চোর দোস্ত, ডাকাত ডাকাত বিপদের দিনে ভাই। এবার বল, সাহায্য করবি নাকি? সে না হয় আপনার জন্য করব, কিন্তু নিবেনটা কি? ঘরে আছেই কি? আমার বাপে যেই কিপটা ঘরের মধ্যে একটা টাকা করিও নাই, দামি কিছুও রাখে নাই। আমি কি টাকা পয়সা কিছু নিব রে পাগলা? আমি নিব মোল্লা বাড়িতে ফুটে থাকা সবচেয়ে দামি ফুটন্ত ফুলটি। ওদের কথার মাঝে নিখিল হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। তখন নওয়াফ সিগারেট ফুঁকছিল। নিখিল নওয়াফের পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। নওয়াফের দুই ঠোঁটের ভাঁজে চেপে রাখা জ্বলন্ত সিগারেটটি নিয়ে সে নিজে দুটো টান মারতে মারতে বলে, ভাই, মানুষের মাঝরাতে পানির তৃষ্ণা পায়, হিসু পায়, হাগু পায়, দূরে নিলাম সিগারেটের নেশাও পায়, আর তোরে কিনা পিড়িতে নেশায় পাইছে। মাঝরাতে ওনার বউ চাই, বউ তো দুহাতের মোয়া, চাইলেই পাওয়া যায়। মাঝরাতেই তো বউ লাগে রে পাগলা, বউয়ের অভাব মাঝরাতে অনুভব হয়। রাতের অন্তিম প্রহর। হিম শীতল ঝিরিঝিরি বাতাসে গাছের কচি কচি পাতাগুলি নাড়াচ্ছিল। সেই সঙ্গে ঠান্ডা আর মনোরম একটা আবহাওয়ায় মনটা ঝরঝরে অনুভব হচ্ছিল। শেষের কাপের চা শেষ করে নওয়াফ স্বাধীনকে তাড়া দিল। চল বেটা, শীত কাটতে যাই। নিখিল হতবাক। হ্যাঁ রে, তুই কি সত্যি সত্যি এখন আমার হবু শ্বশুরবাড়ির শীত কাটবি? এত বড় পাপী মন নিয়া তুই ঘুমাতে পারিস কেমনে রাতে? ঘুমাতে পারি না বলেই পাপ করতে চলে এসেছি। এখন তোর চোপা দুইটা আল্লাহর ওয়াস্তে বন্ধ কর। নিখিল আপাতত চুপ করেই রইল। স্বাধীন আর নওয়াফ হাতে একটা পাত কোদাল তুলে মোল্লাবাড়ি মাটি খুঁড়তে গেল। পিছু পিছু নিখিলও গেল। স্বাধীন মাটি খুঁড়ছে। নিখিল সিগারেট ফুঁকতে ফুঁকতে বলে, আরো দুজনে এনে নে। কথাটা মন্দ বলিসনি। বলেই নওয়াফ রমিজকে ফোন করতে যাচ্ছিল। নিখিলের মাথায় হাত। সর্বনাশ, তুই এখন সত্যি সত্যি তোর ছেলেদের এই শেষ রাতে শীত কাটতে ডাকবি? অফকোর্স, এমন একটা গুরুত্বপূর্ণ কাজকে মোটেও অবহেলা করা উচিত না। নিখিলের মাথা গোল গোল করে ঘুরতে লাগলো। ভাই, তুই ওদের ডাকিস না। মোপাজ্জেল মোল্লা টের পেলে সোজা চুর মনে করে উত্তম মাধ্যম দিবে। সবচেয়ে সর, আমি করে দিচ্ছি। পরবর্তীতে খোটা দিতে পারবি না, কিন্তু তাহলে ঠোঁট সেলাই করে দিবি। কাজও করে দিচ্ছি, আবার ধমকও শুনছি। ফাউ, এই নে তোর যাওয়ার রাস্তা রেডি। নওয়াফ গোল গর্তটি দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছিল। পারছিল না, গর্তটি তুলনামূলক ছোট হয়ে গেছে। আর একটু খোঁড়। আল্লাহ দিলে পাঠার মতন একখান শরীরই বানাইছস। খবরদার অমন শরীর নিয়া আমার বোনটারে একটাও ঠেলা মারিস না, পেছারে আলু ভর্তা হয়ে যাবে। যে টুনির মতন একটা শরীর শেষে বাতাসে উড়ে যাবে। নওয়াফ নিখিলের পশ্চাৎদেশে একটা লাথি বসালো। শালা ওটা পাঠানা, সিক্স প্যাক বডি। পারিস অমন বডি বানাতে? খেতে খেতে পেটটারে তো গুদাম ঘর বানিয়ে রেখেছিস। বউ যখন স্বামীর বদলে চাচাজান ডাকব তখন টেড্ডা পাবি। আপাতত ভিতরে যাচ্ছি, দুটোই বাহিরে থাক, পাহারা দে। শালার খালা শ্বশুরের তো আবার ডায়াবেটিস, ঘন ঘন হিসুর চাপ ধরে। ওই ব্যাটারে কোনো বিশ্বাস নেই। সাবধানে যাস। যুদ্ধ যাচ্ছি না ভাই। মেয়েদের কাছে যাওয়ার আর যুদ্ধে যাওয়া সমান কথা। নওয়াফের থেকে আর ফিরতি জবাব এলো না। নিখিল আর স্বাধীন বসে বসে বাহিরে পাহারা দিচ্ছিল, সঙ্গে সিগারেট টানছিল। নওয়াফ পাখির রুমে ঢুকে পড়ল। ড্রিম লাইটের আলো রুমে মিটমিট করে জ্বলছিল। পুরো রুমটিতে মেয়েলি একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে। সে ধীরে ধীরে পাখির পাশে গিয়ে বসল। হাতে ঝোড়া মাটি লেগে আছে। সে হাতটা ঝাড়া দিল না। মাটি মাখা হাত দুটো দিয়ে পাখির আদরে দুগালে মাটি লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ ওর আদরে মুখটার দিকে নির্বিঘ্নে চেয়ে রইল। তৈলাক্ত পান পাতার মতন হলদে বরণ মুখটা। তার শান্তি বিনষ্ট করে কি শান্তির ঘুম ঘুমোচ্ছে। সে টেবিল থেকে একটা সাইন পেন হাতে তুলে নিল। পিছু হটে ওর পিঠ বরাবর থেমে গেল। মসৃণ পেটটার উপর থেকে ধীরে ধীরে কামিজটা সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হল কামুকতার নেই দেখতে মেয়েলি মসৃণ আদরে পেটটি। ফর্সা ত্যাগটির উপর কুচকুচে কালো তিলটি চিলিক মারছিল। সেই সঙ্গে পেটটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে একবার নিচে নামছে আর একবার উপরে উঠছে।
তার মাথাটা এলোমেলো হয়ে গেল। এত কাছে, এত, তবুও ওকে ছুঁতে না পারার তার আক্ষেপ হচ্ছে। ইস, ওই মসৃণ ত্বকে কুচকুচে তিলটার উপর তার ওষ্ঠজোড়ার যদি আধিপত্য চালানো যেত, দাঁতের ঘর্ষণ চালাতো যেত। মনটা যে এত নিয়ম বাঁধা মানে না। এক প্রকার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সে বিষয়টি এড়িয়ে যেতে চাইল। কিন্তু ওই যে নারী, নারী আর বাড়ি দুটো উপেক্ষা করা যায় না। সে সাইন পিনের নিপ খুলে হাতে নিল। সাইন পিনটি খুলে ওর পিঠের উপর কিছু একটা লিখল। নিজেকে দমিয়ে রাখতে না পেরে আবেগের বসে একটা কাজ করে বসল। ওই স্থানে উষ্ণ ঠোঁট জোড়া রাখল। পাখি ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠল। দুহাতে বিছানার চাদর খামচি ধরল। নওয়াফ উৎকণ্ঠার মাঝেও হেসে দিল। আমি তোর রন্ধ্রে রন্ধ্রে করব বিচরণ, চোখে চোখ, ঠোঁটে ঠোঁটের সন্ধি ঘটাব। আর সেদিন তোর হাত বিছানার চাদরে নয়, আমার চুলে থাকবে হার্টবিট।